Dear learners, welcome back again. Today we'll be talking about a one-act play that is Isle, written by Eugene O'Neill. So, Isle হচ্ছে একটি one-act play যেটি একবারে মঞ্চস্থ হয়, অর্থাৎ এটিতে অ্যাক্ট মাত্র একটিই থাকে। আর ছোট্ট একটি নাটক, one-act play যেহেতু ছোট্ট একটি নাটক। বড় নাটকগুলো অর্থাৎ ড্রামাতে দেখা গিয়েছে যে অনেকগুলো অ্যাক্ট থাকে এবং সেই অ্যাক্টের আন্ডারে আবার বিভিন্ন সিন থাকে। সো আইল হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে এবং এটার আন্ডারে অল্প কিছু সিন আছে, সেগুলো আমরা দেখব। কিন্তু এটি ওয়ান অ্যাক্ট প্লে হিসেবে এটি পরিচিত বা বিখ্যাত। সো ইউজিন ওনেইল এটি লিখেছেন। আইলের যে মেজর ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখে আসি, প্রথমেই দেখব যে ক্যাপ্টেন কিনি, আমাদের মেইল লিড ক্যারেক্টার ক্যাপ্টেন কিনি, এবং রয়েছে মিসেস কিনি যিনি হচ্ছে ফিমেল, অর্থাৎ এই ক্যাপ্টেন কিনির ওয়াইফ হচ্ছে মিসেস কিনি, উনিও লিড ক্যারেক্টারে আছেন। পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টার আছে দুইজন মেইল ক্যারেক্টার, স্টুয়ার্ট এবং বেন। সেকেন্ড মেট আছে মেইল ক্যারেক্টার সাপোর্টিং। জো আছেন একজন, যিনি একজন ফিচার্ড ক্যারেক্টার, এবং আদার ক্রু, অন্যান্য যে ক্রুরা যারা আসলে মেইল এনসেম্বল, অর্থাৎ যারা অন্যান্য যে ক্রুগুলো ছিল, এটা আমরা নাটক পড়ার সময় বুঝতে পারবো। এটা একটা জাহাজে, একটা সমুদ্রের উপরে একটা জাহাজের মধ্যে যে সিনগুলো আমাদের এখানে মঞ্চস্থ হয়। সো সেই জন্য কিছু ক্রু প্রয়োজন হয়, সেই ক্রুরা রয়েছে এখানে। সো এখানে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে মিসেস কিনির সাইকোলজিক্যাল ইস্যু। হ্যাঁ, মিসেস কিনি একজন ফিমেল ক্যারেক্টার এখানে, যিনি ক্যাপ্টেন কিনির ওয়াইফ। এই ক্যাপ্টেন কিনি উনি এই আইল কালেকশনে যান। আইল হচ্ছে দ্য অয়েল অফ হুয়েল, অর্থাৎ তিমি মাছের তেল। তিমি মাছের তেলকে বলা হয় আইল, এবং এই তিমি মাছের তেল সংগ্রহ করতেই ক্যাপ্টেন কিনি উনি খুব অবসেসড থাকেন, অনেক মানে বেশি পরিমাণ চান, যে উনি ক্রেজি অ্যাবাউট দ্য আইল, মানে উনি খুব বেশি পরিমাণ এই তিমি মাছের তেল সংগ্রহ করতে চান এবং লাভবান হতে চান। তো আমরা চলে যাই আমাদের মূল প্লট ওভারভিউতে। আমি বিমিং নোটস থেকে এটা কালেকশন করেছি, ড্রামা বাই ইউজিন ওনেইল। আইল, এ স্টোরি রিটেন বাই ইউজিন ওনেইল ইন 1817 ইজ এ প্লে। সো এটা কিন্তু শর্ট স্টোরি না, আবার এখানে স্টোরি বলেছে যে প্রত্যেকটা নাটক বলি আর উপন্যাস বলি আর যে কোনো মানে লিটারারি ওয়ার্ক বলি, সেটার ভেতরে তো একটা স্টোরি থাকে, সেই জন্য বলেছে। কিন্তু আসলে এটা একটি নাটক, ছোট নাটক। ইজ এ প্লে সেট ইন ওয়ান অ্যাক্ট, একটি অ্যাক্টের মধ্যে শেষ হবে। অ্যাবাউট ক্যাপ্টেন ডেভিড কিনি। ডেভিড কিনি যিনি হচ্ছেন আমাদের তাহলে যে লিড ক্যারেক্টার আমরা একটু আগে বলছিলাম, ক্যাপ্টেন কিনি, তিনি হচ্ছেন ডেভিড কিনি, এ ম্যান অবসেসড উইথ ফাইন্ডিং অয়েল, and his wife who joins him on his ship for what ends up being a 2-year voyage in the middle of the ocean and tests the limits of everyone on board. So ক্যাপ্টেন কিনি উনি যেহেতু এটা অনেকদিন আগের লেখা, 1817 সালে, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের শেষের দিকে এটি বা মাঝামাঝি সময়ের দিকে এটি লেখা হয়েছিল। এখানে ক্যাপ্টেন কিনির যে বিষয়টা দেখানো হয়েছে, যে ক্যাপ্টেন কিনি জাহাজে থাকেন, কিন্তু একবার তার ওয়াইফকে উনি নিয়ে যান। তো যেহেতু আগের কালে বিভিন্ন সময়ই যারা ভয়েজে যেতেন, অর্থাৎ সমুদ্র যাত্রায় যেতেন বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যবসায়িক কাজে, তারা হয়তো বছরের পর বছর, মাসের পর মাস সমুদ্রে অবস্থান করতে হতো। তো আমাদের যে ডেভিড কিনি ক্যাপ্টেন শিপের, উনি একবার ওনার ওয়াইফকে এরকম নিয়ে যান। সো সেখান থেকে আসলে আমাদের মূল ঘটনাটা দেখানো হয়েছে, এবং ওয়াইফকে নিয়ে যাওয়ার পরে ওনারা যে সমুদ্রে থাকেন সেটা প্রায় 2 বছর হয়ে যায় ওনাদের এই সমুদ্র যাত্রাটা। সো সেটাই এখানে বলেছে যে এ ম্যান অবসেসড উইথ ফাইন্ডিং অয়েল অ্যান্ড হিজ ওয়াইফ হু জয়েন্স হিম অন হিজ শিপ ফর হোয়াট এন্ডস আপ বিং এ 2-year voyage in the middle of the ocean and tests the limit of everyone on board. The crew is determined to track down whales to find Isle, but instead end up buried in ice for months, and the dejection is palpable from the beginning of the first scene
O'Neill uses many examples of symbolism throughout the drama, from the ice surrounding the ship to the organ Mrs. Kinney loves to play, to evoke feelings from the reader and demonstrate Kinney's obsession with finding oil and everyone else's desperation to go home. So এখানে যেটা বোঝাতে চেয়েছে যে ইউজিন ওনেইল উনি সব কিছুতেই খুব সুন্দরভাবে এখানে অনেক সিম্বলিক ওয়েতে বিভিন্ন রকমের সিম্বলিজম উনি ব্যবহার করেছেন এবং আমাদেরকে বোঝানোর জন্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে এই যে বছর দুয়েক হয়ে গেছে, অন্যান্য ক্রু যারা আছে তারাও তো ফ্যামিলির কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা যে একটা পুরুষদের মধ্যে একটা বিশাল এক জাহাজে একটা মাত্র মহিলা আছে, ক্যাপ্টেনের ওয়াইফ। সো ক্যাপ্টেনের ওয়াইফ হওয়ার কারণে তাকে অনেক ফর্মাল থাকতে হয় দেখা গিয়েছে। সো সে কিন্তু আস্তে আস্তে 2টা বছর কিন্তু কম সময় না, 2 বছর অনেক লম্বা সময় যেখানে একজন মহিলা জাহাজের মধ্যে রয়েছেন, অথচ তার ব্রেনের একটা ব্যাপার আছে। কিন্তু তার হাজব্যান্ড ডেভিড কিনি উনি কোয়াইট অবসেসড, কোয়াইট ক্রেজি অ্যাবাউট হ্যাভিং আইল। হ্যাঁ, সো এটা নিয়েই আমাদের মূলত বিষয়গুলো। সো এখানে আরেকটা বিষয় দেখানো হয়েছে যেটা যে আমাদেরকে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওনেইল উনি যে সিম্বলিজম ব্যবহার করেছেন যে শিপের চারপাশে ওনাদের জাহাজটা মাঝখানে বরফের মধ্যে আটকে পড়ে, বিভিন্ন সময় বরফে আটকে পড়ে কারণ বিভিন্ন প্রান্তে শীত বেশি, বরফ পড়ে, সেখানে অনেকদিন আটকে থাকতে হয়। আবার যখন রোদ উঠে বরফ গলে তখন আবার জাহাজ যায়, এভাবেই আগের কালে মানে চলতে হতো। এখনো এরকম অনেক সময়ই হতে পারে, এটা না হওয়ার কিছু নেই, বরফে অনেক সময় আটকে পড়তেই পারে। তো এই ধরনের যে একটা বিষয় যে জাহাজ যখন চলছে তো চলছে, কিন্তু যখন আটকে পড়ে আছে একটা সমুদ্রের মাঝখানে এক জায়গায় আটকে পড়ে আছে, একটা মানে লোনলি একটা সিনারিও, হ্যাঁ, স্টাক মনে হচ্ছে ছবি আঁকা, হ্যাঁ, একটা এই দৃশ্যটাকে ছবি আঁকার মতো মনে হচ্ছে যে সবকিছু স্টাক হয়ে আছে। সেখানে এই আমাদের মিসেস কিনি উনি একটা অর্গান প্লে করতেন, হ্যাঁ, একটা মানে এই ইনস্ট্রুমেন্ট, মিউজিক ইনস্ট্রুমেন্ট সেটা প্লে করতেন এবং সেটা প্লে করতে ভালোবাসতেন, হ্যাঁ, টু ইভোক ফিলিংস। তো এগুলো দেখানো হয়েছে কেন? আমাদের রিডাররা যারা আমরা আছি তাদেরকে সেটা বোঝানোর জন্য, তাদেরকে সেই ফিলটা আনার জন্য যে একটা সমুদ্রের মধ্যে এতগুলো পুরুষ মানুষ, একজন মাত্র মহিলা এবং ওনার কথা বলার কেউ নাই, ওনার হাজবেন্ডও সারাদিন এই জাহাজের মধ্যে সারাদিন এই যে তিমি মাছের তেল কালেকশনের মানে তিমি মাছ ধরার জন্য সে অবসেসড হয়ে আছে। হ্যাঁ, এই সব কিছু মিলিয়েই আমাদের মূলত নাটকটা এগিয়ে গিয়েছে। সো সিন 1 starts out by describing the stillness of the ship. স্টিলনেস, শিপটা আমি বলেছিলাম যে মানে অনেকটা আঁকা ছবির মতো বরফে আটকে আছে জাহাজ, সেখান থেকে মূলত সিন 1 শুরু হয়েছে। Along with the attempts the crew makes at trying to get warm, the author foreshadows the ship being stuck in ice before he even brings it up, thus beginning to stress how important the ice will be to the story. Not only is the ice symbolic because it has trapped the ship, but it is also indicative of Captain Kinney's personality. He is described initially as an old grizzled man dressed in dungaree pants, a sweater, and a woolen cap with ear flaps. His manner is sullen and angry. So এখানে যে নাটকটা শুরু হয়েছে যে জাহাজটা বরফে আটকে আছে এমন একটা পজিশন থেকে, এমন একটা সিন থেকে, এবং সবাই সেখানে একটু কিছুটা ওয়ার্ম হওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে যে কোনো কিছু করে, হ্যাঁ, আগুন জ্বালিয়ে বা কোনো একটা হয়তো তাদের ওয়ার্ম হওয়ার জন্য সেখানে কোনো বিশেষ ব্যবস্থা থাকতে পারে। হ্যাঁ, সেখানে সবাই একটু ওয়ার্ম হওয়ার জন্য, হ্যাঁ, একটু উষ্ণতা পাওয়ার জন্য চেষ্টা করছে, এমন একটা দৃশ্য দিয়ে নাটকটা শুরু হয়েছে। এবং এই যে বরফের মধ্যে জাহাজটা আটকে আছে এটা কিন্তু শুধুমাত্র সিম্বলিক বরফ হিসেবেই না, এটা জাহাজ আটকে আছে এটা একটা রিজিড বিষয় দেখানো হয়েছে, একটা স্ট্রিক্ট ব্যাপার দেখানো হয়েছে, যেটা হচ্ছে ক্যাপ্টেন কিনির যে পার্সোনালিটি। হ্যাঁ, সো ক্যাপ্টেন কিনির পার্সোনালিটির সাথে ওই আইসকে কিন্তু একটা তুলনা করা হয়েছে যে মানে আইসটা যেমন একদম খুব রিজিড হয়ে সেখানে বসে আছে, তাদের জাহাজটাকে আটকে রেখেছে, ক্যাপ্টেন কিনিও এরকম রিজিড, উনি কিন্তু কোনোভাবেই গলছে না, ফিরে যাবে না, উনি উনার যে পরিমাণ প্রয়োজন তিমির মাছের তেল সেই পরিমাণ না নিয়ে উনি যাবে না। যাই হোক, এবং এতে কিন্তু তার ওয়াইফ অনেকটা
ক্রেজি ক্রেজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার সাইকোলজিক্যালি উনি ইল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে সাইকোলজিক্যালি। কারণ একটা মহিলাকে এরকম আটকে রেখে, তার মহিলার বয়সও খুব বেশি না। হ্যাঁ, আমরা যদি আরো বেশি অ্যানালাইসিস, আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো পড়ি, সেখানে দেখা যায় যে তার বয়সও খুব বেশি না, কিন্তু তাকে এইভাবে সেই একটা জাহাজের মধ্যে সে থেকে, মানে তার কিন্তু আস্তে আস্তে তার মানে ব্রেইন অন্যরকম হয়ে যাচ্ছিল। থ্রুআউট দ্য রেস্ট অফ দ্য প্লে দিস টেম্পারামেন্ট ইজ পারপেচুয়েটেড বাই ওনেইল উইথ হিজ ডেসক্রিপশনস অফ কিনিস আইসি পার্সোনালিটি অ্যান্ড অ্যাকশনস। ওই যে যেটা বললাম যে কিনির আইসি পার্সোনালিটি, হ্যাঁ, যে বরফের মতো পার্সোনালিটি, একদম স্ট্রিক্ট হয়ে আছে। হি ইজ ক্রুয়েল অ্যান্ড হার্ড লাইক আইস। ইনফ্যাক্ট দিস রাফনেস ইজ কমেন্টেড অন মাল্টিপল টাইমস, such as when the steward complains, what is it he thinks he is going to do? Keep us all up here after our time has worked out till the last man of us is starved or frozen to death? So এখানে স্টুয়ার্ড যে একজন সাপোর্টিং ক্যারেক্টার ছিল, তার একটা কমেন্ট এখানে দেওয়া হয়েছে, তার একটা কোট এখানে দেওয়া হয়েছে যে সে আসলে কি পরিকল্পনা করতে চাচ্ছে। হ্যাঁ, সে কি চাচ্ছে যে আমরা আমাদের শেষ ব্যক্তিটা পর্যন্ত না খেয়ে আর এই ঠান্ডায় মারা যাই, এরকম সে চাচ্ছে। এই ক্যাপ্টেন কিনির সম্পর্কে কিন্তু স্টুয়ার্ড এখানে একটা মন্তব্য করেছে। সো ক্যাপ্টেন কিনি, সেও বলতে গেলে মানসিকভাবে অসুস্থ, সে অন্যরকম অসুস্থ, সে অতিরিক্ত রিজিড, যেটা উচিত নয়। ইনফ্যাক্ট দ্য রিডার ইনফার্স বাই দ্য এন্ড অফ দ্য প্লে দ্যাট ট্রুলি দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট কিনি ইন্টেন্ডস টু ডু। কিন্তু রিডাররা শেষ মুহূর্তে বুঝতে পারে যে কিনি আসলে কি করতে চেয়েছিল বা কি করতে চেয়েছে। দি hardness in his character complements the setting perfectly, as a tropical paradise would not. Like the ice that traps the ship uncaringly, Kinney is portrayed as unkind and cold. The only thing that thaws his frozen heart even remotely is his wife, Annie, and even she has limited ability to do this. So, টোটালি ওভারঅল বারবার শুধু কিনির, মিস্টার কিনি অর্থাৎ ডেভিড কিনি যে ক্যাপ্টেন, তার রিজিডনেস, তার আনকাইন্ডনেস, তার ক্রুয়েলটি, তার কোল্ডনেস, হ্যাঁ, এই বিষয়গুলোই বেশি দেখানো হয়েছে। এবং উনি কেয়ারিংও ছিলেন না। হ্যাঁ, এবং যতটুকু ওনাকে যতটুকু গলানো সম্ভব ছিল, যতটুকু তাকে কিছুটা হলেও কনভিন্স করা যেত তার ওয়াইফকে দিয়ে, কিন্তু তার ওয়াইফকেও সে এতটা গুরুত্ব দিত না যে তার ওয়াইফ যে তাকে খুব মানে গলাতে পারবে। অর্থাৎ সে তার ওয়াইফের অ্যাক্সেসটাও তার কাছে খুব লিমিটেড ছিল, সোজা কথা। সো অ্যানাদার অবজেক্ট অফ সিম্বলিজম দ্যাট ইজ ইউজড ইজ দ্য অর্গান মিসেস কিনি প্লেস। আমরা আইসের সিম্বলিজমটা দেখলাম, এখন যে অর্গানটা মিসেস কিনি অর্থাৎ যে অ্যানি ওনার ওয়াইফ সে বাজাতো, যে মিউজিক্যাল অর্গানটা, purchased especially for her and brought on board by her husband with the intent of keeping her occupied. So এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ডেভিড কিনি কিন্তু এই অর্গানটা বিশেষভাবে কিনে এনেছিল এই তার ওয়াইফের জন্য। কিনে এনেছিল কেন? কারণ সে জানতো যে জাহাজে তো তার কোনো কাজ থাকবে না, আর জাহাজে সে মানে ওয়াইফের কাজ না থাকলে সে তো আরো উল্টো দেখা যেত যে এই ক্যাপ্টেনকে বিরক্ত করবে। সেই কারণে সে একটা অর্গান কিনে এনেছিল যেন মিসেস কিনি, তার ওয়াইফ যেন ওই অর্গানের সাথে ব্যস্ত থাকে। দি অর্গান ইনিশিয়ালি রিমাইন্ডস হার অফ হোম অ্যান্ড শি প্লেস ইট টু রিল্যাক্স অ্যান্ড ব্রিং আপ fond memories, but after such a long time without company other than the crew, who are not very companionable, she begins to sink into a depressed state. So যতই একটা অর্গান দিয়ে তো আর এই 2 বছর একটা মানুষ জাহাজে, এটা জাহাজটা আর বড় হলে কতই বড় হবে, একটা জাহাজে 2 বছর এরকম করে থাকা যায় না। হ্যাঁ, সো এই মানে ধীরে ধীরে তার ওয়াইফ কিছুটা হতাশার মধ্যে পড়ে যায়, অবসাদের মধ্যে পড়ে যায়। অরিজিনালি প্লেইং আপবিট হ্যাপি মিউজিক, শি বিগিনস টু প্লে স্লো স্যাড সংস ইনস্টিড। অর্গান দিয়ে অনেক সুন্দর হ্যাপি মিউজিক বাজানো যেত, কিন্তু তার ওয়াইফ সবসময় দুঃখের মিউজিক বাজাতো, কষ্টের মিউজিক বাজাতো। শি বিকামস ডিট্যাচড হোয়াইল প্লেইং দিস টাইপ অফ মিউজিক অ্যাজ এভিডেন্সড বাই বেনস কমেন্ট। বেন একটা সাপোর্টিং ক্যারেক্টার, সে একটা কমেন্ট করেছিল নাটকের ভেতরে, and then she cries to herself without making no noise, and she don't speak to me anymore, just looks at me as if she don't know me. So যেন মানে
এই ওই যে অর্গানটা বাজাতো, কষ্টের মিউজিক বাজাতে বাজাতে তার ওয়াইফ অনেক সময় কান্না করে দিত। হ্যাঁ, এবং আহ, মানে বেন বলেছে যে সে কাঁদতে কাঁদতে একটা সময় মানে দেখেছে শব্দ ছাড়াই কাঁদতো। হ্যাঁ, হয়তো ফুপিয়ে ফুপিয়ে বা ভেতরে ফেটে যাচ্ছে তার এরকম। কারণ একটা মেয়ে একটা মানে তাকে আহ, তার এখনো অনেক জীবন পড়ে আছে, তাকে এরকম একজন মানুষের সাথে আসতে হয়েছে, সে জাহাজের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, তার পৃথিবীটা দেখার বাকি সে, আর তাছাড়া যতই মানুষ যেরকমই হোক না কেন এই জাহাজের মধ্যে 2 বছর কিভাবে থাকা সম্ভব? এটা তো খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, অনেক প্যারাদায়ক। হ্যাঁ, যে কারণে অনেক যন্ত্রণার একটা বিষয়, অনেক মানে অস্বস্তির একটা বিষয়। এবং এটা ভাবতেও তো অস্বস্তি লাগে যে একটা জাহাজে কিভাবে এই 2 বছর কাটানো যায়। হাউ কাম দিস পসিবল? হ্যাঁ, তার মধ্যে যেহেতু একটা মেয়ে, সে একাই একটা মেয়ে, ওখানে আর কোনো মেয়েই নেই। সো এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর বাস্তবিক পক্ষেও মানুষের পক্ষে এরকম বছরের পর বছর যারা প্রফেশনালি বিজনেসম্যান না, যারা একদম ওই যে ডেভিড কিনির মতো, ক্যাপ্টেন কিনির মতো পাগল টাইপের বিজনেসম্যান না, হ্যাঁ, বা একেবারে দুনিয়াদারি সবকিছু বাকি সব ভুলে গিয়ে সে এই মানে তার বেনিফিটের পেছনে ঘুরবে। হ্যাঁ, তিমি মাছের তেল পেলেই তার বেনিফিট হবে, এই ধরনের চিন্তা থাকবে। এরকম লোক না হলে কিন্তু আর আসলে এরকম বছরের পর বছর কেউ জাহাজে থাকতে পারে না। আর সেখানে একটা মেয়েকে এরকম রাখা তো মানে এটা একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তার একটা জীবন আছে, তার একটা অন্তর আছে, একটা মন আছে, সে তার হৃদয় দিয়ে সে অনেক কিছু ভাবতে চায়, দেখতে চায়, মানুষের সাথে মিশতে চায়, সমাজে থাকতে চায়, ফ্যামিলিতে থাকতে চায়। সো এটা সে পাচ্ছে না। এবং এই ক্রুদের সাথেও একটু একটু কথা বললেও সে আসলে মানে কতক্ষণ কথা বলা যায় অপরিচিত মানুষদের সাথে, বা যতই পরিচিত হোক কতক্ষণই বা তাদের সাথে সে গল্প করবে, একটা মেয়ে। হ্যাঁ, সো এইভাবে সে দেখা যেত যে সাউন্ড না করে সে কান্নাকাটি করত। এবং বেন বলেছে যে একটা সময় সে আর আমাকে মানে আমার সাথে কথাও বলতো না, এবং এমনভাবে আমার দিকে তাকাতো যেন সে আমাকে চেনেই না। হ্যাঁ, মানে কাঁদতে কাঁদতে সে অনেক বেশি পরিমাণ মানে হতাশায় ডুবে যেত। ফাইনালি আফটার ব্রেকিং থ্রু one of her bouts of depression, she finds the strength to beg her husband to turn and head for home, crying, "Take me home, it's killing me. I'll go mad, I know I will." কিন্তু ফাইনালি অনেক কথা, অনেক ঘটনার পরে, আরো বেশ কিছু ডায়লগের পরে সে একটা সময় এসে তার মানে নীরবতা ভেঙেছে এবং তার হাজবেন্ডের কাছে সে ক্রেজি হয়ে বলেছে যে টেক মি হোম, আমাকে বাসায় নিয়ে যাও। এরকম একা থাকা, এরকম লোনলিনেস, এরকম একটা জায়গার মধ্যে একটা সিনারিও দেখা, একটা জায়গায় আটকে থাকা, আই উইল গো ম্যাড, আই নো আই উইল, আমি পাগল হয়ে যাচ্ছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। হি সিমস টু রিয়েলাইজ হাউ সিরিয়াস হার ইলনেস ইজ and finally agrees, making her happy until the maid comes in and excitedly relays the news that the ice is breaking and they have spotted the whales. So কি হয়েছে যে সে তখন ডেভিড কিনি কিন্তু তখন কিছুটা নরম হয়ে আসছিল, বুঝতে পেরেছিল যে তার ওয়াইফ খুবই অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, তাকে কথা দিল যে হ্যাঁ আমরা বাড়ির দিকে চলে যাব, চলো। এই সময়ে মেইট, একজন ক্রু, সে এসে মানে এক্সাইটেডলি জানালো যে স্যার আমরা তো এই আইস ভাঙা শুরু করেছি এবং আমরা তিমি মাছ দেখতে পেয়েছি। হ্যাঁ, যখনই তিমি মাছ দেখতে পেয়েছে, স্পটেড দ্য হুয়েলস বলেছে, তো ক্যাপ্টেন কিনি তার ওয়াইফের প্রতি কিছুটা নরম হলেও সে তখন তার মাইন্ড আবার চেঞ্জেস হিজ মাইন্ড, and Annie realizes he means to stay on at sea. She becomes focused on the organ, seeming to forget about everything around her, and begins playing wildly and discordantly, swaying from side to side, faster and faster. So যখনই সে তার মাইন্ড চেঞ্জ করে ফেলেছে, ক্যাপ্টেন কিনির যখন মাইন্ড চেঞ্জ করে ফেলেছে, তখন তো তার ওয়াইফ অ্যানি সে আরো বেশি পাগল হয়ে গেছে। সেইবার সে অতিরিক্ত পরিমাণে অর্গান বাজাতে শুরু করলো। দেখা গেল যে খুব বেশি স্পিডি মানে সুরে অর্গান বাজাচ্ছে, হ্যাঁ, হাঁটাহাঁটি করে অর্গান বাজাচ্ছে, এবং খুব বেশি পরিমাণ ডিসকর্ডেন্টলি, হ্যাঁ, যেখানে মানে ছিল না, কোনো সুর তাল লয় ছিল না, কিন্তু সেভাবে বাজাতেই থাকছে। Through this description of her playing, O'Neill is describing her loss of sanity, her descent into craziness. এবং এই যে পাগলের মতো বাঁশি বাজানো, লাফালাফি করা, দৌড়াদৌড়ি করা, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এবং এই যে খুব দ্রুত পরিমাণে অর্গান বাজানো, হ্যাঁ, ওইটা বাজাচ্ছে, এতে বোঝা গিয়েছে যে এই তার ওয়াইফ
মূলত মোটামুটি তার স্যানিটি হারিয়ে ফেলেছে, সে পাগল হয়ে গেছে, তার জ্ঞান বুদ্ধি বা তার সেন্স হারিয়ে ফেলেছে। হার ডিসেন্ট ইনটু ক্রেজিনেস। এ ফাইনাল বাট ইম্পর্টেন্ট সিম্বল ইন দ্য স্টোরি ইজ আইল। তা আমরা প্রথমে আইস একটা সিম্বল পেয়েছি, তারপরে অর্গান যে মিউজিক ইনস্ট্রুমেন্টে আমরা দেখেছি সেটা একটা সিম্বল ছিল। এখন আইল, আমাদের নাটকের যে নাম, সেই আইল টার্মটাই একটা সিম্বল। To Kinney, coming back to his home with oil so often has helped build his reputation and high status, and to him that's the most important thing he has. So এখানে আইল একটা খুবই প্রেশাস থিং এবং সোশ্যাল স্ট্যাটাসের একটা ব্যাপার হিসেবে দেখানো হয়েছে, যে ডেভিড কিনি যদি অনেক আইল নিয়ে ফিরতে পারে, সমাজে তার অনেক প্রতিপত্তি হবে, প্রভাব হবে, সবাই তাকে বাহবা দিবে এবং তাকে তার রেপুটেশন হবে, অনেক হাই স্ট্যাটাস হবে, এটাই তার কাছে সবচেয়ে বড়। He begins to try to explain this to Annie as she is begging him to turn home, saying that she can't understand why finding oil is so important to him. I've always done it since my first voyage as a skipper. I've always come back with a full ship and it don't seem right not to somehow. So কিন্তু তার ওয়াইফ টোটাল পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু তার তখনও কিছু কিছু সেন্স ছিল। সেই সময় সে তার হাজবেন্ডকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এত অয়েল দিয়ে আমাদের কি হবে, এত আমরা এগুলো দিয়ে কি করব। তখন তার হাজবেন্ড তাকে উত্তর দিত যে আমি তো ছোটবেলা থেকেই, হ্যাঁ, সিন্স মাই, আমি মানে সেই আর্লি টাইম থেকে, ছোটবেলা না ইনফ্যাক্ট মানে তার যে প্রথম ইয়াং বয়স থেকে সে যখন যখন সমুদ্র যাত্রায় আসতো তখন থেকেই সে ফুল শিপ, একদম জাহাজ ভরে এই তিমি মাছের তেল নিয়ে ফিরতো। এবং এখন যদি কোনোভাবে এরকম করে না যেতে পারে, তিমি মাছের তেল যদি কম থাকে, তাহলে তো তার সমাজে মান সম্মান থাকবে না। অ্যান্ড দ্য রিডার বিগিনস টু সি দ্যাট কিনি ডাজন্ট নিড দ্য মানি, হি ইজ ডুইং ইট ফর প্রাইড। এবং এখানে দেখা যাচ্ছে কিনির টাকা পয়সা মোটামুটি আগে থেকেই আছে, সো এটা সে টাকার জন্য করছে না, বাট হি ইজ ডুইং ইট ফর প্রাইড, তার অহংকারের জন্য, তার ওখানে সোশ্যাল স্ট্যাটাস অনেক হাই হবে সেই জন্য করছে। দ্য স্কিপার্স উড নেভার ডেয়ার স্নিয়ার টু মাই ফেস, ইট ain't so much what any one day say, but to him the oil symbolizes pride and status. So to fail once, even after all of the years he had come back with a full ship, would injure his ego and embarrass him. With Annie begging him and trying to convince him through emotions and memories, he fights a battle within himself as a husband versus as a captain. So very important কিছু বিষয় এখানে এখন আসলো, যে যেহেতু প্রথম সমুদ্র যাত্রা থেকে ইয়াং বয়স থেকেই ক্যাপ্টেন কিনি সবসময় ভরে নিয়ে গেছে তেল, জাহাজ ভরে তেল নিয়ে গেছে, এখন যদি সে না নিতে পারে তাহলে সমাজে তো তার মুখ দেখানো যাবে না। আর সেটা নিতে যাচ্ছে যেন অন্য যারা এরকম সমুদ্র যাত্রায় যায় তার সামনে আর যেন কেউ মাথা উঁচু করে কথা না বলতে পারে, সবাই যেন অন্তত তাকে সমীহ করে কথা বলে। এই ধরনের একটা বিষয়ের জন্য সে চাচ্ছে যে এই বেশি করে যেন অয়েল সে নিয়ে ফিরতে পারে। এবং এতে তার ইগো, এবং মানে সে যদি বেশি অয়েল না নিয়ে ফিরে তাহলে তার ইগো হার্ট হবে, হ্যাঁ, যেটাতে সে একদম, এটাও এক প্রকারের অসুস্থতা, মানসিক অসুস্থতা, যে সে ইগোটিক হয়ে, সে খুব প্রাউড বোস্টফুল হয়ে, যে আমি অহংকার মানে নেয়ার জন্য সে এরকম করবে। যদিও সে তার প্রফেশনালিজম থেকে হয়তো সেটা করেছে, হ্যাঁ, এটা আমরা এখনো বলতে পারছি না, তাকে টোটাল খারাপও বলতে পারছি না, ভালোও বলতে পারছি না, কিন্তু যত যাই হোক তার ওয়াইফকে এভাবে সেখানে নিয়ে যাওয়াটা, এটাই একটা বড় ধরনের মানে ভুল বা বড় ধরনের একটা সমস্যা ছিল। এবং এটাই নাটকের ক্লাইম্যাক্স, কারণ একটা মেয়ে সে এরকম সমুদ্র যাত্রায়, আমরা আগেও বলেছি যে এরকম লোনলিনেসের মধ্যে কতক্ষণই বা থাকতে পারে। হি ফাইটস এ ব্যাটল উইদিন হিমসেলফ অ্যাজ এ হাজব্যান্ড ভার্সেস এ ক্যাপ্টেন। কিন্তু তার ওয়াইফ তারপরেও খুব অনুনয় বিনয় করতো, কিন্তু ক্যাপ্টেন হিসেবে এবং হাজব্যান্ড হিসেবে আমরা দেখেছি নাটকে দেখা যায় যে ডেভিড কিনি সে কিন্তু নিজের ভেতরেই যুদ্ধ করছিল, তার ভেতরে একটা সাইকোলজিক্যাল ওয়ার, নিজের সাথে নিজের যুদ্ধ, যে ক্যাপ্টেন হিসেবে আমি কি করব আর হাজব্যান্ড হিসেবে কি করব। ইমোশনালি অ্যাজ এ হাজব্যান্ড হি নোজ দ্যাট শি ইজ এ গুড ওয়াইফ হু ডাজন্ট আস্ক ফর মাচ অ্যান্ড হি লাভস হার, সো হি ওয়ান্টস টু প্লিজ হার। হাজব্যান্ড হিসেবে আমরা এখানে এখন বুঝতে পারছি যে ক্যাপ্টেন কিনিরও একটা ভালো মানসিকতা রয়েছে, সে জাস্ট শুধুমাত্র তার প্রফেশনাল খাতিরে সে ওখানে মানে প্রাউড হয়ে যাচ্ছে, ওখানে তার সোশ্যাল স্ট্যাটাসের কথা চিন্তা করছে। কিন্তু হাজব্যান্ড হিসেবে সে মোটামুটি খারাপ না, সে সবসময় চায় তার ওয়াইফকে প্লিজ করার জন্য, তার ওয়াইফকে সে খুবই ভালোবাসে এবং সে জানে যে তার ওয়াইফ তার কাছ থেকে খুব বেশি কখনো চায় না,
তার চাওয়া পাওয়া খুব কম। অতএব এরকম একজন ওয়াইফ পাওয়াও সৌভাগ্যের ব্যাপার বলে সে মনে করে। অ্যাজ এ ক্যাপ্টেন দি অনলি ইমোশন হি ফিলস ইজ ফর দ্য অয়েল। ওই যেটা আমি একটু আগে বললাম যে সে শুধু ইমোশন ফিল করে ক্যাপ্টেন হিসেবে, যে তার অয়েল নিয়ে যেতে হবে, প্রাইড ইন হিজ অ্যাবিলিটি টু ফাইন্ড ইট। হ্যাঁ, সবাই জানে যে এই ক্যাপ্টেন গেলে ভরে নিয়ে আসে, এখন যদি সে ভরে না নিয়ে যায় তাহলে কেমন হবে। অ্যান্ড ওয়ান্স হি হ্যাজ ফাউন্ড ইট অল আদার ইমোশনস আর কাট অফ ইনস্ট্যান্টেনিয়াসলি। যদি একবার না ভরে নিয়ে যায়, একবার যদি তেল কম হয়ে যায়, তাহলে আগের যে সারা জীবন সে বেশি নিয়ে এসেছে মানুষ সেগুলো আর মনে রাখবে না। মানুষ বলবে যে এই যে সে তো ঠিক মতো তেল নিয়ে আসতে পারেনি। উইমেন, you ain't doing right when you meddle in men's business and weaken them. I got to prove a man to be a good husband for to take pride in. I got to get the aisle. I tell, Kinney believes that if he fails as a captain, he fails as a man and a husband. The oil is synonymous with his success as a man. Very important একটা line. The oil is synonymous with his success as a man. এখানে তার হাজবেন্ডের একটা লাইন সেটা কোট করা হয়েছে, যে সে বলছে যে নারীরা তোমরা শুধু মানুষের মানে পুরুষের বিজনেসের মাঝখানে এসে তাদেরকে দুর্বল করে দিতে পারো, হ্যাঁ, কিন্তু আমাকে ভালো হাজবেন্ড হতে হলে আমাকে আমার মানে সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখতে হবে। সো এরকম কিছু কথা যে সে বলতে চেয়েছে যে আমাকে আগে ভালো পুরুষ হতে হবে এবং সেই জন্য ভালো হাজবেন্ড এবং সোশ্যাল স্ট্যাটাসও আমার লাগবে, এই ধরনের কথা সে বলতে চেয়েছে। অ্যান্ড আই গট টু গেট দ্য আইল, এবং সো এই কারণেই আমার আইল দরকার, আই টেল ইউ। সো কিনি বিলিভস, ক্যাপ্টেন কিনি মনে করে যে সে যদি ক্যাপ্টেন হিসেবে ফেল করে তাহলে সে পুরুষ হিসেবেও ফেল করবে এবং হাজবেন্ড হিসেবেও ফেল করবে। যদি সে ক্যাপ্টেন হিসেবে ফেল করে তাহলে সে পুরুষ হিসেবে এবং হাজবেন্ড হিসেবেও ফেল করবে। সো এখানে এই অয়েল, তিমি মাছের তেল অর্থাৎ আইল, ইজ সিনোনিমাস উইথ হিজ সাকসেস অ্যাজ এ ম্যান। পুরুষ হিসেবে তার সফলতাকেও সমার্থক শব্দ হিসেবে এখানে প্রকাশ পায়। Taking the reader on a journey from dejection to fear to solitude to despair, Eugene O'Neill is able to build relatable characters through extreme emotion. So এখানে খুব এক্সট্রিম ইমোশন আমরা দেখতে পেয়েছি নাটকে। আমরা যেহেতু জাস্ট প্লট ওভারভিউটা পড়েছি তাতেই আমরা ফিল করতে পারছি। আমরা যদি নাটকটা পড়ে যাই, যেহেতু নাটকটা অনেক লম্বা হবে, 1-1.5 ঘন্টা লেগে যাবে সেটা পড়ে শোনাতে, যে কারণে আমি নাটকটা পড়ে ভিডিও করলাম না, আমরা প্লট ওভারভিউতেই ভিডিওটা করলাম। সো কিন্তু এখানে জার্নি ফ্রম ডিজেকশন টু ফিয়ার টু সলিটিউড টু ডেসপেয়ার, হ্যাঁ, যে কিভাবে একটা জার্নি, হ্যাঁ, মানে মানুষের মধ্যে ধীরে ধীরে একটা প্রত্যাখ্যান, একটা নৈরাশ্য বা নৈরাশা, হ্যাঁ, বা মানে ডিজেকশন থেকে ফিয়ার, যে নৈরাশা থেকে একটা ভয় এবং সেখান থেকে একাকিত্ব এবং সেখান থেকে পাগলামি, এই সমস্ত বিষয়গুলো দেখানো হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে তার ওয়াইফ, ক্যাপ্টেন কিনির ওয়াইফ কিভাবে ধীরে ধীরে সাইকোলজিক্যালি ইল হয়ে পড়ে, লাস্টে সে অর্গান, মাউথ অর্গানটা বা ওই মিউজিক্যাল অর্গান যেটা, সেটা খুব পাগলের মতো বাজাতে থাকে, হ্যাঁ। এই ধরনের চমৎকার সুন্দর ইমোশন দিয়ে ইউজিন ওনেইল এই নাটকটি লিখেছেন। উইথ সাচ এ শর্ট স্টোরি ইট ইজ ইম্পারেটিভ দ্যাট এভরিথিং ইন ইট মেক্স অ্যাজ মাচ অফ অ্যান ইম্প্যাক্ট অ্যাজ পসিবল। সো এখানে আসলে এটা একটা প্লে, এখানে শর্ট স্টোরি ওনারা কেন বলেছে আমি জানি না। উইথ সাচ এ প্লে লিখতে পারি আমরা, এটা যেহেতু শর্ট স্টোরি, আসলে শর্ট স্টোরি এটা টাইপ না, টাইপটা হচ্ছে প্লে, কিন্তু গল্পটা তো আসলে খুব ছোট একটা গল্প, নাটকের ভেতর যে গল্পটা ছোট গল্প, সেই জন্য এখানে আসলে শর্ট স্টোরি বলা হয়েছে। আমরা এটা প্লে লিখে দিলাম। উইথ সাচ এ প্লে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট এভরিথিং ইন ইট মেক্স অ্যাজ মাচ অফ অ্যান ইম্প্যাক্ট অ্যাজ পসিবল। খুব সুন্দরভাবে এখানে কমপ্লিটলি বোঝাতে পেরেছেন আমাদের ইউজিন ওনিল। Through the use of symbolism, O'Neill ensures that the reader will be part of Kinney and Annie's life as they reach what is surely a penultimate juncture, leaving the reader hanging and feeling Annie's pain and Kinney's bittersweet triumph. So এখানে আমরা রিডারদের কাছে মূলত ইউজিন ওনেইল প্রকাশ করতে পেরেছেন যে কিভাবে এই ক্যাপ্টেন কিনির যে ট্রিম্ফ, বিজয় দেখানোর জন্য, যে যত তিক্তই হোক না কেন আমাকে বিজয়ী হয়ে যেতে হবে, আর ওদিকে যে অ্যানির পেইন,
যে তার ওয়াইফের যে পেইন, সেই পেইনটাও দেখানো হয়েছে নাটকের শেষে। এবং এইভাবেই কিন্তু আমাদেরকে ঝুলিয়ে রেখেছে, আমাদেরকে কিন্তু যে ছোট গল্পের রবীন্দ্রনাথের যে সংজ্ঞাটা, যে শেষ হইয়াও হইল না শেষ, হ্যাঁ, এরকম এই ছোট্ট নাটকটার মধ্যে এরকম শেষ হয়েও হলো না শেষ, আমাদেরকে একদম পেন্ডিং রেখেছে যে আমরা কিভাবে যে মানে কিনির যে ফিলিংসটা সেটা ফাইনালি কি হলো এবং এই অ্যানির ফিলিংসটা ফাইনালি কি হলো, সেটা কিন্তু এখানে ইউজিন ওনেইল দেখিয়েছেন। সো এটা আমাদের যে নাটকটির যে মেইন টেক্সট সেটা এখানে দেয়া আছে। এটা আমি আমার আসাদ খান একাডেমি ফেসবুকে যে পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে আমি আপলোড করে দিব একটু পরে এটার পিডিএফ। সো এখানে সম্পূর্ণ প্লেটেই দেওয়া আছে, আমরা কেউ চাইলে, খুব বেশি বড় না, ঘন্টাখানেকের মধ্যেই এটা শেষ করা যাবে পড়ে, একটু কেউ যদি মনোযোগ সহকারে পড়ে। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাটকটি শেষ হয়েছিল। সো আমরা প্রথমেই যেটা আরেকবার আলোচনা করেছিলাম, মানে নাটকের আগেই প্রথম অংশে, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে নাটকটির শেষের যে ঘটনাটা, যে ক্যাপ্টেন কিনি, কিন্তু আমরা জাস্ট একটু এখান থেকে বোঝার চেষ্টা করি তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ক্যাপ্টেন কিনি উনি কিন্তু রাজি হয়ে গিয়েছিলেন অনেকটা, কিন্তু যখন ওই যে মেইট এসে বলে যে আমরা তিমি মাছ পেয়ে গেছি স্যার, আইস গলতে শুরু করেছে, বরফ, এবং আমি তিমি মাছ পেয়ে গেছি, তখন কিন্তু কিনি, ক্যাপ্টেন কিনি, সে আবার নতুন করে আবার উজ্জীবিত হয়ে যায় যে না, তাহলে তো আইল নিয়ে ফিরতে হবে। এবং সে তার ওয়াইফের দিকে তাকিয়ে তখন বলে, অ্যানি, ডিড ইউ হিয়ার হিম, আইল গেট দ্য আইল। হ্যাঁ, স্পেলিংগুলো আসলে এখানে অন্যরকম আছে, কারণ সেই সময় ইংলিশটা এতটা এনরিচড ছিল না। ইংলিশ মূলত এনরিচ হয়েছে 1900 সালের দিকে এসে, হ্যাঁ, মানে গত 100 বা 150 বছরে এনরিচ হয়েছে। সো এটা লেখা হয়েছে 1817 সালে, যখন পৃথিবীতে গ্রিক ল্যাটিন ভাষাগুলোর খুব প্রভাব ছিল। সো যাই হোক, এইভাবে সে মানে she doesn't answer or seem to know he is there. He gives a hard laugh which is almost a groan. I know you are fooling me, Annie. You ain't out of your mind, be you? I'll get the aisle now right enough. Just a little while longer. Annie then will turn home round. I can't turn back now. You see that, don't you? I've got to get the aisle. So answer me. You ain't mad, be you? She keeps on playing the organ but makes no reply. The maid's face appears again through the skylight. So ওই যে যখন ওই মেইট এসে যখন খবর দিয়েছিল যে আমরা তিমি মাছের স্পট করতে পেরেছি, তিমি মাছ দেখতে পেয়েছি, তখন কিনি তাকে বলল যে আমি তাহলে এই আবার গেলাম তেলের সংগ্রহের জন্য। কিন্তু তখন তার ওয়াইফ কিন্তু ততক্ষণে অলরেডি ক্রেজি হয়ে গেছে, পাগল হয়ে গেছে অনেকটা, সাইকোলজিক্যালি একেবারেই সে অসুস্থ হয়ে পড়েছে এবং সে চুপচাপ রয়েছে, সে কোনো অ্যান্সার দিচ্ছে না। আর কিনি, ক্যাপ্টেন কিনি নিজের থেকেই বলছে, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, হ্যাঁ, আসলে তোমার কিছু হয়নি, তুমি তোমার মাইন্ডের মধ্যে নাই, এটা আমাকে বোঝাতে চেও না। আসলে কিন্তু এই তার ওয়াইফ অ্যানি কিন্তু কিছুটা পাগল পাগল ততক্ষণে হয়ে গিয়েছে, যেটা সে ক্যাপ্টেন কিনি দাম দেয়নি। এবং তারপরে সে তার ওয়াইফ সেই অর্গানটা বাজাতেই থাকে, অর্থাৎ সে অবসেসড হয়ে, ডিপ্রেসড হয়ে তার অর্গানটা সে বাজাতে থাকে। অ্যান্ড দ্য মেডস ফেস অ্যাপিয়ার্স এগেইন থ্রু দ্য স্কাইলাইট। মেড অলরেডি স্যার। কিনি টার্নস হিজ ব্যাক অন হিজ ওয়াইফ অ্যান্ড স্ট্রাইকস থ্রু দ্য ডোরওয়ে। হ্যাঁ, ওই রুম থেকে বেরোতে বেরোতে সে আরেকবার তার ওয়াইফের দিকে তাকালো। হোয়ার হি স্ট্যান্ডস ফর এ মোমেন্ট অ্যান্ড লুকস ব্যাক অ্যাট হার ইন অ্যাঙ্গুইশ, ফাইটিং টু কন্ট্রোল হিজ ফিলিংস। তার ওয়াইফের দিকে সে খুব মানে রাগান্বিত চেহারায় লুক দিয়ে তাকালো এবং ভেতরে সে ফাইট করছিল হাজব্যান্ড হিসেবে এবং ক্যাপ্টেন হিসেবে, যে ফাইট আমরা একটু আগে বলেছিলাম, সেই ফাইটটা সে তখন করছিল। সো মেড কাম ইন স্যার। কিনি, হিজ ফেস সাডেনলি গ্রোন হার্ড উইথ ডিটারমিনেশন। সো মেড যখন বললো যে স্যার আপনি কি আসতেছেন, কিনি তখন বললো ইয়েস আমি আসতেছি। হ্যাঁ, তার মানে কি, সে তার ওয়াইফের ফিলিংসটাকে তখন কিন্তু মূল্য দিল না। হি টার্নস অ্যাব্রাপ্টলি অ্যান্ড গোস আউট। মিসেস কিনি ডাজ নট অ্যাপিয়ার টু নোটিস হিজ ডিপারচার। ক্যাপ্টেন কিনি তখন চলে গেল তার মেটদেরকে নিয়ে, ক্রুদেরকে নিয়ে, এবং মিসেস কিনি ডাজ নট অ্যাপিয়ার টু নোটিস হিজ ডিপারচার।
ওই ক্যাপ্টেন কিনি গেছে কি গেছে না এটা আর সে দেখছে না। হার হোল অ্যাটেনশন সিম সেন্টার্ড ইন দ্য অর্গান, সে শুধু অর্গান বাজিয়েই যাচ্ছে, এটার মধ্যেই তার সমস্ত অ্যাটেনশন। শি সিটস উইথ হাফ ক্লোজড আইজ, her body swaying a little from side to the rhythm of the hymn. Her fingers move faster and faster, and she's playing wildly and discordantly as the curtain falls. সো সে তখন ক্রেজি হয়ে সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা, সে অর্গানটা বাজাচ্ছিল খুব জোরে জোরে, খুব দ্রুত, এবং সে তার চোখ একদম হাফ ক্লোজড, চোখটা, মানে সে অসুস্থ হয়ে পড়ছে, সে তার মানসিকভাবে এবং শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়েছে। তার হাজবেন্ডও তাকে তার ফিলিংসটাকে দাম দিল না, হ্যাঁ, দিতেও যেন দিল না। সো এইভাবেই কার্টেন ফলস নাটকের পর্দা নামে, এইভাবেই নাটকটি শেষ হয়। সো আমাদেরকে খুব চমৎকারভাবে আমাদেরকে একটা ফিলিংসের মধ্যে রেখে ইউজিন ওনেইল তার নাটকটি শেষ করেছেন, যে কি হলো এরপরে, আসলে কি মিসেস কিনির কি পরিণতি হয়েছিল, তারা কতদিন পরে বাড়ি ফিরে গিয়েছিল, বা ক্যাপ্টেন কিনি কতটুকু পরিমাণ আইল সেইবার নিয়ে যেতে পেরেছিলেন, এবং মিসেস কিনি যে অ্যানি আমাদের গল্পের নায়িকা, যে চমৎকার অর্গান বাজাতো, সে ধীরে ধীরে পাগল হয়ে গেল, সে আসলে পরবর্তীতে আর কখনো ভালো হয়েছিল কিনা। আমরা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করতে করতেই আমাদের এই নাটকটি পড়া শেষ করতে হলো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, স্টে টিউনড, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, থ্যাংক ইউ এগেইন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ ভেরি মাচ।